আমার প্রিয় সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ভূগোলের আমি অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথম দিন আমি অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে অর্থনৈতিক ভূগোলের যে পরের পার্ট, অর্থাৎ কৃষিকাজ, সেটা নিয়ে আলোচনা করবো। কেমন? তো তোমরা একটু ভালো করে বিষয়গুলো দেখতে লাগো, ঠিক আছে? তো কৃষিকাজ কি? দেখো, আমরা প্রত্যেকেই কৃষিকাজ কথাটা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে আমাদের ভারতবর্ষের 70% বেশি মানুষ কৃষিকার্যের উপর নির্ভরশীল। তো এখন কৃষিকাজটা কি? মানুষ যখন তার নিজের প্রয়োজনে প্রাকৃতিক ভূমিকে কাজে লাগিয়ে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখনই তাকে বলে কৃষিকাজ। কেমন? অর্থাৎ এক্ষেত্রে জমিতে শুধু ফসল ফলানো এটাই কিন্তু কৃষিকাজ নয়। জমিতে ফসল ফলানোর পাশাপাশি বিভিন্ন, যেমন তোমার ধরো গবাদি পশু প্রতিপালন, রেশম কীট প্রতিপালন, মৎস্য চাষ, কেমন? তারপর তোমার বিভিন্ন ধরনের যে তোমার কি বলবো, বিভিন্ন ধরনের তোমার যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো আছে যার ওপর কৃষিজ এবং অন্যান্য প্রাণীজ দ্রব্যগুলো নির্ভর করে, সেই সমস্ত দ্রব্যগুলোকে উৎপাদন করা হচ্ছে এক কথায় কৃষিকাজ। কেমন? এবার আমি আসবো কৃষিকাজের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা। কেমন? তো কৃষিকাজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকে। তো এই কৃষিকাজের উপর প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট ভাবে প্রভাব বিস্তার করে এবং এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক। তো চলো বন্ধুরা, আমরা আগে প্রাকৃতিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো দেখে নিই। কেমন? তো প্রাকৃতিকের মধ্যে প্রথম আমি আলোচনা আসবো ভূপ্রকৃতি। দেখো, আমাদের এই পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকম ভূপ্রকৃতি। তাহলে এই এক এক রকম ভূপ্রকৃতির জন্য এক এক জায়গায় এক এক রকমের কৃষিকাজ হয়। যেমন দেখো, সমভূমি অঞ্চলে কৃষিকাজ করা কিন্তু খুব সহজ তুলনামূলকভাবে। পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চল, সেখানে কিন্তু ঢালু জমি থাকায়, সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশের অভাব থাকায় কিন্তু সম্ভব হয় না সেভাবে কৃষিকাজ করা। কেমন? তাহলে পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে কৃষিকাজ করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তুলনামূলক সমভূমি অঞ্চলে কৃষিকাজ করা কিন্তু অনেক সহজ। নেক্সট আমি আসবো মৃত্তিকা। এই মৃত্তিকার গুণাগুণের ওপর নির্ভর করে কৃষিকাজ কেমন হবে। কেমন? যেমন দেখো, যেমন বালি মাটি, বালি মাটিতে তেমন কৃষিকাজ কিন্তু ভালো হয় না। সেখানে কেবলমাত্র তোমার ধরো ওই তরমুজ, ফুটি, এই ধরনের কিছু ফসল কিন্তু সেখানে চাষ হয়। আবার তুলনামূলকভাবে ধরো দোআঁশ মাটি বা এঁটেল মাটিতে সেখানে যেমন কৃষিকাজ নর্মালি ভালো হয়। আবার পলি মাটিতে আরও ভালো হয় কৃষিকাজ, যেমন গাঙ্গেয় পলি মৃত্তিকায় প্রচুর পরিমাণে ফসল হয়ে থাকে। কেমন? তাহলে ভূপ্রকৃতি গেল, মৃত্তিকা গেল। এবার হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ কী করে? বিভিন্ন জায়গায় ফসল উৎপাদনের প্রকৃতিকে কিন্তু চেঞ্জ করে। যেমন ধরো নোনা মৃত্তিকায় সমুদ্রের ধারে, সেখানে প্রচুর হাওয়া থাকায়, বায়ুপ্রবাহ থাকায় সেখানে কাজু বাদাম গাছ বা নারকেল গাছ, এই ধরনের গাছগুলো কিন্তু ভালো হয়ে থাকে। এবার আমি আসবো উষ্ণতা। উষ্ণতার মধ্যে কতগুলো ভাগ আছে। যেমন ধরো উষ্ণতার মধ্যে তোমার যেমন বলতে পারো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উষ্ণতার জন্য কৃষিকার্যের পার্থক্য হয়ে থাকে। যেমন ধরো গমের জন্য এক ধরনের উষ্ণতা, ধানের জন্য একরকম উষ্ণতা, তারপর তোমার ধরো কফির জন্য বা চায়ের জন্য একরকম উষ্ণতা। তাহলে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টিপাত হয়। তাহলে এই বৃষ্টিপাতের উপর নির্ভর করেও কিন্তু কৃষিকাজের মধ্যে পার্থক্য হয়ে থাকে। যেখানে বৃষ্টিপাত বেশি সেখানে এক ধরনের কৃষিকাজ হয়, যেখানে বৃষ্টিপাত কম সেখানে এক ধরনের বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও আবার বৃষ্টিপাতের অভাব থাকায় সেখানে কৃত্রিমভাবে জলসেচের ব্যবস্থা করেও কিন্তু সেখানে চাষবাস হয়ে থাকে। কেমন? নেক্সট আমি আসবো জমির উর্বরতা ক্ষমতা। কেমন? সব জমির উর্বরতা ক্ষমতা কিন্তু সমান না। কোনো জমির উর্বরতা ক্ষমতা বেশি, আবার কোনো জমির উর্বরতা ক্ষমতা কম। তাহলে জমির উর্বরতার উপর নির্ভর করে কৃষিকাজ কেমন হবে। কেমন? তাহলে এই মোটামুটি আলোচনা। এবার আমি আসবো অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিকের মধ্যে যেমন বলা যায় যে শ্রমিক, যে সমস্ত জায়গায় শ্রমিক বেশি বা কম পয়সার শ্রমিক পাওয়া যায় সেখানে যেমন চাষবাস ভালো হয় বা বেশি মাত্রা হয়। আবার যেখানে দেখা যায় শ্রমিক কম সেখানে কিন্তু চাষবাসের একটা প্রভাব পড়ে।
পাশাপাশি হচ্ছে পরিবহন ব্যবস্থা। এই কৃষিকাজের জন্য পরিবহন ব্যবস্থা একটা খুব ভাইটাল পার্ট। কেন না, কৃষিকাজের জন্য প্রচুর মাত্রায় পরিবহন লাগে। দেখো, বাজার থেকে বিভিন্ন ধরনের বীজ, সার সেগুলো কিনে আনা, তারপর কৃষিকাজ হওয়ার পর সেই কৃষিজ দ্রব্যগুলোকে বাজারে পাঠানো, কেমন। এছাড়া ধরো কৃষিকাজের জন্য ধরো ট্র্যাক্টর, হারভেস্টার, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগে যেগুলো পরিবহনের মাধ্যমে প্রয়োজন। তাহলে এই সমস্ত বিভিন্ন কারণে যদি পরিবহন ব্যবস্থা ভালো না হয় তাহলে তার কিন্তু একটা প্রভাব কৃষিকাজের উপর পড়ে। নেক্সট আমি আসবো মূলধন। মূলধন কিন্তু কৃষিকাজে একটা বিরাট ফ্যাক্টর। কেন না, মূলধন ছাড়া কিন্তু কৃষিকাজ হবে না, সে যে কোনো মাত্রায় হোক না কেন। কম হলে, জমি যদি ছোট হয় সেক্ষেত্রে কম মূলধন লাগবে, জমি যদি বড় হয় সেক্ষেত্রে বেশি মূলধন লাগবে। যেমন আমরা ধরো বাণিজ্যিক কৃষির কথা পড়েছি বা ব্যাপক কৃষির কথা পড়েছি, যে সেখানে প্রচুর মূলধন লাগে। আবার তুলনামূলকভাবে নিবিড় কৃষি, সেখানে কিন্তু মূলধন কম হলেও কিন্তু চলে যায়। তাহলে এইভাবে দেখো, মূলধনের উপর ডিপেন্ড করে কৃষিকাজের মাত্রাটা কেমন হবে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের উন্নত সার, বীজ, রাসায়নিক পদার্থ। তাহলে এই সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে কৃষিকাজ কেমন হবে। তাহলে যে সমস্ত জায়গায় উন্নত সার, বীজ বা কীটনাশক পদার্থগুলো পাওয়া যায় সেখানে কিন্তু চাষবাস বা কৃষিকাজ কিন্তু ভালো হয়। আর যেখানে এগুলো কম মাত্রায় পাওয়া যায় সেখানে কিন্তু সেটার উপর একটা প্রভাব পড়ে, কেমন। তাহলে এই মোটামুটি একটা আলোচনা করলাম। এছাড়া আরও অনেক পয়েন্ট আছে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসবো, কেমন। যাই হোক, এবার আমি আসবো কৃষিকাজের শ্রেণীবিভাগ। তো কৃষিকাজকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির দিক থেকে বিভিন্নভাবে কৃষিকাজকে ভাগ করা হয়েছে। দেখো, আমি এখানে একটা ছোট্ট চার্ট দিয়েছি, সেই চার্টের মধ্যে কৃষিকাজটা ব্যাপারটা লেখা আছে, তোমরা একটু ভালো করে এটা খেয়াল করো, কেমন। প্রথম হচ্ছে শস্য উৎপাদনের পরিমাণ ও প্রকৃতির উপর ডিপেন্ড করে। যেমন 1 নম্বর, আদিম জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, কেমন। এর আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্থানান্তর কৃষি আর হচ্ছে স্থায়ী কৃষি। নেক্সট হচ্ছে তোমার বাজার ভিত্তিক উদ্যান কৃষি, বাণিজ্যিক কৃষি, ব্যাপক কৃষি, নিবিড় কৃষি, এরকম প্রচুর ভাগ আছে, কেমন। এটা হচ্ছে শস্য উৎপাদনের পরিমাণ ও প্রকৃতির উপর নির্ভর করে, কেমন। যেমন ধরো জলবায়ুর উপর ভিত্তি করে আর্দ্র কৃষি আর হচ্ছে শুষ্ক কৃষি। তারপর ধরো তোমার মৌসুমের উপর ডিপেন্ড করে, যেমন হয় মৌসুমী কৃষি, ভূমধ্যসাগরীয় কৃষি, কেমন। তারপর হচ্ছে তোমার বাণিজ্যের উপর ভিত্তি করে, যেমন বাণিজ্যিক কৃষি, তারপরে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, আবার নিবিড় কৃষি, এগুলো সব ভাগ আছে। তাহলে এখানে মোটামুটি একটা কৃষির একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ আমি ছোট করে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি আলোচনায় আসবো এই সমস্ত কৃষিগুলো কাকে বলে, তার কী কী বৈশিষ্ট্য আছে, সেইগুলো নিয়ে ছোট করে তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি। যেমন ধরো আদিম জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, কেমন। তো আদিম জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, তাহলে দেখো এই কথাটার মধ্যেই কিন্তু এর বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে। যেমন এই কৃষিটা প্রথমত আদিম প্রথায় চাষ হয়, কেমন, এবং দ্বিতীয়ত এই চাষটা মূলত জীবন ধারণের জন্য হয়ে থাকে, কেমন। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত এলাকায়, অর্থাৎ পাহাড়ি অঞ্চল, মালভূমি প্রান্তভাগ, এই সমস্ত জায়গায় কী হয়, কিছু আদিম গোষ্ঠীর মানুষ তারা যাযাবর বৃত্তি অবলম্বন করে স্থানান্তর, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সেখানে গাছপালা কুড়িয়ে সেটাকে জমিতে সার হিসেবে ব্যবহার করে এই চাষটা করে থাকে। এই জন্য এদের বলা হয় স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন, কেমন। আর এরপরে আসছে স্থায়ী কৃষি। তো এই স্থানান্তর কৃষি আমাদের ভারত বাংলাদেশে যেমন বলে ঝুম চাষ, তেমন এদের সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়, কেমন। যেমন মালয়েশিয়া বলে লাডাং, কেমন। দক্ষিণ আমেরিকা বলে রোকা, কেমন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই কৃষি ব্যবস্থা প্রচলিত আছে, ঠিক আছে। এবার আমি আসবো স্থায়ী কৃষি। তো স্থায়ী কৃষিটা কি, যখন এই আদিম জীবিকা সত্ত্বভিত্তিক কৃষির মানুষেরা, অর্থাৎ স্থানান্তর কৃষির মানুষেরা একটু উন্নত হয়, এবং উন্নত হওয়ার পর যখন এরা নিজস্ব একটা জায়গা বেছে নিয়ে সেখানে যখন চাষ করে, অর্থাৎ কিছু মূলধন, কিছু টেকনিক্স, কিছু প্রযুক্তি অবলম্বন করে যখন এই চাষটা করে থাকে, তখন তাকে বলা হয় স্থায়ী কৃষি, কেমন। এবারে আমি আসবো নিবিড় কৃষি। নিবিড় কৃষি আর একটা নাম হচ্ছে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি। কী হয়, সাধারণত আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত দেশগুলোতে মানুষ অল্প পুঁজি এবং মূলধন ব্যবহার করে এই কৃষি ব্যবস্থা করে থাকে। মূলত এখানে মানে এই কৃষিটার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের জীবন ধারণ, নিজের পরিবারকে বাঁচানো, অর্থাৎ যেটুকু ফসল উৎপাদন হবে নিজের পরিবারের জন্য কাজে লাগানো এবং উদ্বৃত্ত ফসলটা বাজারে বিক্রি করা। আর এখানে কি হয়, এখানে যেহেতু প্রচুর লোক সংখ্যা বেশি এবং জমি অল্প, তার ফলে নিবিড় প্রথায় চাষটা হয়ে থাকে। অর্থাৎ একটা জমিতে যে পরিমাণ লোক থাকা দরকার, দেখা যাচ্ছে পরিমাণে তার থেকে অনেক বেশি লোকও থাকে, কেমন। তাই কী হয়, এই ধরনের কৃষিকে বলা হয় নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, কেমন। তো এই নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষির
কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই কৃষিতে কৃষকের জীবনযাত্রার মান খুব নিম্ন হয়ে থাকে। এই কৃষিতে কৃষকের আয় খুব একটা বেশি হয় না। কেমন? এই কৃষিতে প্রচুর মূলধন নিয়োগ হয় না, কিন্তু প্রচুর শ্রম নিয়োগ হয়। আর এখানে কি হয়, জমি পিছু ফসল উৎপাদন, প্রচুর উন্নত যন্ত্রপাতি যেমন ট্র্যাক্টর, হারভেস্টার, জিপিএস ইত্যাদি প্রচুর উন্নত প্রযুক্তিবিদ্যা কিন্তু এখানে ব্যবহার করা হয়। এখানে ফসল উৎপাদনের পরিমাণ কিন্তু মানে হেক্টর প্রতি উৎপাদন কম, কিন্তু মাথাপিছু উৎপাদন কিন্তু অনেক বেশি। কেন মাথাপিছু উৎপাদন বেশি? মানে কারণ লোক তো অল্প আর ফসলটা উৎপাদন হচ্ছে বেশি, তার ফলে মাথাপিছু উৎপাদনটা কমে যাচ্ছে, কিন্তু হেক্টর প্রতি মাথাপিছু উৎপাদনটা বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু হেক্টর প্রতি উৎপাদন কম। কেমন? তাহলে বাণিজ্যিক কৃষিতে মাথায় রাখতে হবে মাথাপিছু উৎপাদন অনেক বেশি, কিন্তু হেক্টর প্রতি উৎপাদন কম। আর নিবিড় কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি, কিন্তু মাথাপিছু উৎপাদন কম। কেন না? এখানে লোক বেশি কিন্তু জমি তো অল্প, তারপরে যে ফসলটা উৎপাদন করা হচ্ছে সেটা যদি লোক সংখ্যা যদি ভাগ করা হয় তাহলে দেখা যাবে যে মাথাপিছু উৎপাদনটা কিন্তু কমে যাচ্ছে। কেমন? আবার এই কৃষির, এই বাণিজ্যিক কৃষির কিছু অসুবিধাও আছে। যেমন দেখো, এই কৃষিতে কী হয়, যদি একবার কোনো জায়গায় ফসল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিশাল এলাকা জুড়ে চাষির কিন্তু লস হতে পারে। এবং আন্তর্জাতিক বাণিজ্যের দিকে লক্ষ্য রেখে যদি এই চাষটা করা হয় তাহলে আন্তর্জাতিক বাজারে যদি টাকার দাম পড়ে যায় বা কোনো সমস্যা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চাষির কিন্তু বিরাট লোকসান হতে পারে। এবং এই কৃষি জমিগুলো হেক্টরে দেখা যাচ্ছে 400-500 হেক্টর পর্যন্ত হয়, অর্থাৎ বিশাল আয়তনের জমি। কেমন? এরপর আমি আসবো ব্যাপক কৃষি। ব্যাপক কৃষি আর বাণিজ্যিক কৃষি প্রায় একই রকম। এখানেও কিন্তু উন্নত যন্ত্রপাতি, প্রচুর মূলধন নিয়োগ করে এই কৃষিটা করা হয়। এখানে শ্রম কম কিন্তু মূলধনটা বেশি এবং জৈব শক্তির থেকে জড়শক্তির ব্যবহারটা বেশি। কেমন? তো এটা হচ্ছে ব্যাপক কৃষি। এবারে আমি আসবো মিশ্র কৃষি। মিশ্র কৃষিতে কী হয়, যে কৃষি ব্যবস্থায় ফসল উৎপাদনের পাশাপাশি পশুখাদ্য বা পশুপালন করা হয় তাকে বলা হয় মিশ্র কৃষি। যেমন ধরো, একটা কৃষকের জমির পাশে একটা পুকুর আছে, এবার সে জমিতে ফসলও ফলাচ্ছে, আবার পুকুরে মাছ চাষ করছে, আবার দেখা যাচ্ছে হাঁস মুরগি প্রতিপালন করছে। তাহলে একসঙ্গে সব মিলিয়ে কিন্তু চাষটা হচ্ছে। কেমন? ওই জন্য একে বলা হয় মিশ্র কৃষি। কেমন? এই কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে যেখানে খাদ্যশস্যের পাশাপাশি পশুখাদ্য চাষ হয়। নেক্সট হচ্ছে এই কৃষি ব্যবস্থায় প্রচুর মূলধন লাগে। কেন না? এই এত কিছু দিক মেনটেন করতে গিয়ে কৃষকের কিন্তু যথেষ্ট মূলধনের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়া দরকার। কেমন? নেক্সট টাইমে আসবো বাজার ভিত্তিক উদ্যান কৃষি। তো এমন কিছু কৃষি আছে যেগুলো বাজারের চাহিদার উপর নির্ভর করে যে চাষগুলো হয়ে থাকে। যেমন ধরো, ফ্লোরিকালচার, ফুলের চাষ, অর্থাৎ স্থানীয় বাজারে যে সমস্ত জায়গায় ফুলের চাহিদা আছে, তো এই ফুলের চাহিদার উপর নির্ভর করে এই চাষটা হয় বলে একে বলা হয় ফ্লোরিকালচার। কেমন? পোমাম কালচার, অর্থাৎ ফলের চাষ, যে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে আমাদের এলাকায় যেমন পেয়ারার চাষ খুব বেশি মাত্রা হয়। কেমন? তো এই পেয়ারা, কলা, আম, লিচু যে সমস্ত ফলগুলো আছে সে সমস্ত এগুলোর যদি চাহিদা থাকে এবং স্থানীয় বাজারে ওপর ভিত্তি করে এই চাষগুলো যখন করা হয় তখন তাকে বলা হয় পোমাম কালচার। কেমন? এরপর আমি আসবো ওলেরি কালচার। ওলেরি কালচার যে শাকসবজির চাষ, যে সমস্ত বাজারে যে শাকসবজির চাহিদা আছে সেই শাকসবজির চাহিদার উপর নির্ভর করে যখন ফসল উৎপাদন করা হয় তখন তাকে বলা হয় ওলেরি চাষ। কেমন? নেক্সট হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। কেমন? মেডিসিনাল প্ল্যান্ট হচ্ছে যে সমস্ত গাছের দ্বারা মেডিসিন তৈরি হয়, ওষুধ তৈরি হয়, সেই ঔষধি গাছগুলোকে যখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয় তখন তাকে বলা হয় মেডিসিনাল প্ল্যান্ট। যেমন ধরো সিংকোনা, তারপর তোমার ধরো বাসক পাতা, তুলসী। কেমন? বর্তমানে তোমার ধরো অ্যালোভেরা গাছের প্রচুর মাত্রায় চাষ হচ্ছে, তাহলে এগুলোকে বলা হয় মেডিসিনাল প্ল্যান্ট। তাহলে এগুলো সবই কিন্তু হচ্ছে উদ্যান কৃষির মধ্যে পড়ে। কেমন? অর্থাৎ এই কৃষিটা হচ্ছে যে স্থানীয় বাজারের চাহিদার উপর নির্ভর করে এই চাষটা হয়ে থাকে। এবং এই কৃষি খুব সেন্সিটিভ, খুব কি বলবো, তাপমাত্রার যদি হেরফের হয় তাহলে কৃষি ব্যবস্থার উপর কিন্তু চরম মাত্রায় এর কিন্তু প্রভাব পড়ে এবং সেক্ষেত্রে কৃষকের প্রচুর লাভও হতে পারে আবার লোকসানও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, যদি হঠাৎ করে দেখা গেলো যে সময় বৃষ্টি হওয়ার কথা না হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, তাহলে সে সময় কিন্তু তার ফুল বা ফল এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেটা কিন্তু কৃষকের পক্ষে ক্ষতিকারক। আবার পাশাপাশি দেখা যাচ্ছে এই কৃষিতে প্রচুর মূলধন নিয়োগ করতে হয়। কেন না? এই সমস্ত বীজ, সার এগুলোর জন্য প্রচুর পয়সাও লাগে। তো সেক্ষেত্রে কৃষকের যেমন একদিকে খরচা হয় তেমন আয়ও হয়। আবার পাশাপাশি দেখো, স্থানীয় যারা বাজারের লোকজন আছে তারা যেমন টাটকা শাকসবজি ফলটা খেতে পারে, আবার কৃষক কিন্তু টাটকা শাকসবজি ফল যোগানও দিতে পারে। তো এই যে এই ব্যাপারটাকে, এই বাজার ভিত্তিক উদ্যান কৃষিকে অনেকে আবার ট্রাক ফার্মিং বলে থাকেন। যেমন পশ্চিম ইউরোপের দেশগুলোতে কী হয়, সকালবেলায় ভোরবেলায় ট্রাকে করে এই টাটকা শাকসবজি ফলগুলোকে নিয়ে বাজারে বিক্রি করা হয়। কেমন? এই জন্য একে বলা হয় ট্রাক ফার্মিং। ঠিক আছে? তো এই বাজার ভিত্তিক উদ্যান কৃষির বেশ কিছু বৈশিষ্ট্য, যেমন বিভিন্ন অঞ্চলে
যেখানে যেরকম চাহিদা সেই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু এই বাজার ভিত্তিক উদ্যান কৃষি হয়ে থাকে। কেমন? এবার আমি আসবো এক ফসলি কৃষি। তো যে সমস্ত ফসলগুলো সাধারণত বছরে একবার চাষ হয় তাকে বলা হয় এক ফসলি কৃষি। বছরে একবারই চাষ হয় যে জমিতে। দো ফসলি কৃষি, বছরে দুবার মাত্র চাষ হবে। বহু ফসলি, বছরে বহুবার চাষ হয়। কোনো একটা জমিতে যখন বছরে বহুবার চাষ হয় তখন তাকে বলা হয় বহু ফসলি কৃষি। কেমন? এছাড়া আরও ছোটো ছোটো কিছু পয়েন্টস যেগুলো আমি বলে দিচ্ছি, একটু মাথায় রাখবে। ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি বলে। আমরা দেখেছি গ্রামাঞ্চলে যে শীতকালে একই জমিতে একসঙ্গে আলে আলে বিভিন্ন শস্য একসঙ্গে চাষ হয়েছে। দেখা যাচ্ছে একটা আলে দেখা যাচ্ছে বেগুন দিল, একটা আলে দেখা যাচ্ছে পালং শাক, আর টমেটো, কেমন? এরকম বিভিন্ন শাকসবজি যখন একই জমিতে একসঙ্গে চাষ করা হয় তখন তাকে বলা হয় আন্তঃকৃষি বা ইন্টারক্রপিং। কেমন? এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে শস্যাবর্তন। শস্যাবর্তন বা ক্রপ রোটেশন বলা হয় এটাকে। ক্রপ রোটেশন কীরকম? যখন কৃষক একটা বছরে একটা জমিকে বিভিন্ন ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করে। কেমন? এটাকে বলা হয় শস্যাবর্তন। কেন করে কৃষক? কারণ ধর মনে করো ধান চাষ করলো, এবার ধান চাষ করার পর কি আর জমির উর্বরতা শক্তি খানিকটা নেমে যায়, এবং তারপর যদি কৃষক সেখানে সিম্বগোত্রীয় কোনো গাছ চাষ করে, মনে করো সিম জাতীয় গাছ বা মটরশুঁটি জাতীয় গাছ, তাহলে কি জমির উর্বরতা শক্তিটা আবার বেড়ে যায়। কেন না? বাতাসের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন তোমার কী হয় মাটিতে সংবদ্ধ হয়, এবং এর ফলে কি হয় মাটির উর্বরতা শক্তি আবার বেড়ে যায়। কেমন? তো কৃষক কী করে? ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ করে। এদিকে জমির উর্বরতা যেমন একদিকে বৃদ্ধি পায়, ফসল উৎপাদনের পরিমাণ আরও বেশি হয়। কেমন? তো এই প্রক্রিয়াটাকে বলা হয় শস্যাবর্তন। ঠিক আছে? নেক্সট আমি আসবো আর্দ্র কৃষি। যে সমস্ত কৃষি ব্যবস্থায় আর্দ্র অঞ্চলে হয়ে থাকে, অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষি ব্যবস্থা হয়ে থাকে তাকে বলা হয় আর্দ্র কৃষি। যেমন আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে মৌসুমী বায়ু যখন আসে, অর্থাৎ এই কালবৈশাখীর সময় যখন মৌসুমী বায়ু ঢোকে, এই মৌসুমী বায়ু অর্থাৎ বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে এই কৃষি ব্যবস্থাটা হয়ে থাকে, ওই জন্য বলা হয় আর্দ্র কৃষি। শুষ্ক কৃষি কাকে বলে? যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই কম, অর্থাৎ বছরে দেখা যাচ্ছে 25 থেকে 50 সেন্টিমিটারও কম, সেই সমস্ত অঞ্চলে যে কৃষি ব্যবস্থা হয়ে থাকে তাকে বলা হয় শুষ্ক কৃষি। কেমন? নেক্সট হচ্ছে সেচন কৃষি। সেচন কৃষি বা সেচ কৃষি বলে যে সমস্ত অঞ্চলে সেচ ব্যবস্থা অর্থাৎ জলসেচের উপর ভিত্তি করে যে কৃষি ব্যবস্থা হয়ে থাকে তাকে বলা হয় সেচন কৃষি। কেমন? এরপর আমি আসবো খারিফ শস্য আর রবি শস্য। খারিফ শস্য কি? বর্ষার প্রারম্ভে যে শস্য লাগানো হয়, কেমন? যেমন আমন ধান, গম ইত্যাদি এগুলো লাগানো হয়। তো এই বর্ষার শুরুতে যে সমস্ত শস্যগুলোকে লাগানো হয় সেগুলো বলা হয় খারিফ শস্য, আর শীতের শুরুতে যে সমস্ত শস্যগুলোকে লাগানো হয় তাদের বলা হয় রবি শস্য। কেমন? তাহলে এই মোটামুটি তোমাদের আলোচনা করলাম। এইগুলো তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে পড়বে, দেখবে। আমি এই ছোট্ট সময়ের মধ্যে খুব বেশি আলোচনা করতে পারলাম না, যতটুকু পারলাম আমি সাময়িক তোমাদের আলোচনার মাধ্যমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম। কারণ এই কৃষিকাজ চ্যাপ্টারটা বেশ বড় চ্যাপ্টার, বিরাট বড়, এটা একদিন আলোচনার বিষয় নয়। কেমন? তবু আমি সংক্ষেপে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং পরবর্তী পার্টে আমি এর আরও বিস্তারিত যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা আসবো। কেমন? তা বন্ধুরা, তোমরা বাড়িতে এগুলো পড়ো। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও, আমি তোমাদের অবশ্যই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের মতো আমি